কোলাকুলির পর্যায়ে চলল দীর্ঘ জাংকুক আর ইউনোর মধ্যে। কত বছর পর দুই বন্ধুর দেখা বলে কথা। জাংকুক, সুগা আর ইউনো ছোট কালের বন্ধু। স্কুলে তিনজনে একসাথে শেষ করলেও কলেজে পড়া হলো না ইউনোর, কিন্তু সম্পর্ক বজায় ছিল দূরত্বের সাথে। কিছুদিন আগেই জানলো এই রেস্টুরেন্ট তার। বন্ধুর সাফল্য দেখে বেজায় খুশি হলো জাংকুক। জাংকুক জানতো ইউনোর একটা রেস্টুরেন্ট আছে, কিন্তু সেটা যে এটাই সেটা জানতো না। শুনলাম নাকি তোর নার্সিং হোমের কাজ শেষ বললেই চলে? ইউনোর প্রশ্নে জবাবে, হ্যাঁ ঠিকই শুনেছিস। এই সব বাদ দে, আগে বল আমাদের ভাবি কেমন আছে? ইউনো লাজুক হাসি ফুটিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছে। 1 বছরেও নতুন ভাব বিদ্যমান। এদিকে তে ভ্রু কুচকে তাকিয়ে আছে তাদের দিকে, চেনার চেষ্টা করছে ইউনোকে। ইউনো কথার ফাঁকে তাকালো তের দিকে, চোখ ছোট ছোট করে আবার জাংকুকের দিকে তাকিয়ে বলল, আমি যদি ভুল না হই এটা তে, রাইট? জাংকুক মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। ইউনো অবাক কণ্ঠে বলল, কত বড় হয়ে গেছে তে, আমি ওকে অনেক ছোটবেলায় দেখেছিলাম। তে পাশের চেয়ার টেনে বসে আবারও বলল, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমায় চিনি। জাংকুকের বন্ধু আমি, ইউনো। নাম তো সুনাহি হোগা। তে ফিক করে হেসে দেয়। 4 বছর পর জাংকুক এই প্রথম তের হাসি দেখলো। মেয়েটা হাসলে এখনো তার এক গালে টোল পড়ে। জাংকুক এক ঢোক গিলে দৃষ্টি ঘোরালো। তে হাসি বজায় রেখেই বলল, না নাম তো শুনিনি, কিন্তু এখন শুনলাম। কেমন আছো ভাইয়া? তের মিষ্টি কথা শুনে ইউনো খুশি হলো। মনে পড়লো মেয়েটা ছোটবেলা থেকে প্রাণোজ্জ্বল, চঞ্চল, মিষ্টি ভাষী। এদিকে তের মুখে তুমি ডাক শুনে জাংকুক আবারও তাকালো তার দিকে। কি সুন্দর মন মাতিয়ে কথা বলছে ইউনোর সাথে। স্মৃতিতে আটকালো ছোটবেলায় তে তাকে তুমি সম্বোধনের কথা। আগের তে আর এখনকার তের মাঝের বেশ কিছু পার্থক্য খুঁজে পেল জাংকুক। কথার মধ্যে ইউনো জাংকুকের দিকে তাকিয়ে বলে, কি রে, কি এত ভাবছিস? বস। জাংকুক থতমত খেয়ে গেল। গলা কেশে ইউনোর পাশে চেয়ারে বসলো। ইউনো জাংকুকের দিকে তাকাতেই চোখ গেল তার কাঁধের দিকে। 4 আঙ্গুলের নখের চিহ্ন স্পষ্ট। ইউনো ভ্রু কুচকে অবুঝের মতো বলে উঠল, জাংকুক এটা কিসের দাগ? দেখে তো মনে হচ্ছে কেউ আঁচড় দিয়েছে। ব্যাস, কথাটা বলা দেরি, কিন্তু জাংকুকের কাশি উঠতে নয়। দ্রুততার সাথে শার্ট টেনে কাঁধ ঢাকার চেষ্টা করলো। এদিকে তের হেঁচকি ওঠা শুরু হলো। লজ্জা আর অস্বস্তি মুড়িয়ে ফেলেছে তাকে। ইউনো দুজনের অবস্থা দেখে জোর আওয়াজে হেসে ফেললো। দুইজনকেই পানির গ্লাস এগিয়ে দিল। জাংকুক পানি শেষ করে বলে, আসলে। ইউনো জাংকুককে আর বলতে না দিয়ে মিটি হাসি দিয়ে বলে, থাক থাক, এক্সপ্লেইন করা লাগবে না, বুঝি আমি। আমিও যে এক বিবাহিত পুরুষ। জাংকুক কটমট দৃষ্টি নিয়ে তাকালো তের দিকে। বেচারি তে কি করবে? সে তো নিজের বিড়ার বেড়াজালে আবদ্ধ। কোন রকম নিজের হেঁচকি থামিয়ে মাথা নামালো মেয়েটা। ইউনোর কথা শুনে তের কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। লালিমা আভায় গাল দুটো টকটকে হয়ে গেছে। তোরই বউ, এইভাবে তাকাস না মেয়েটার দিকে। দেখ লজ্জায় একাকার মেয়েটা। আমি যাই, আর হ্যাঁ, বিলটা পে করার দুঃসাহসিকতা করবি না। ইউনো উঠে চলে গেল। এখন এই দুই মানব মানবীর পাশে স্থায়ী থাকা ঠিক নয় বলে মনে করেছে সে। জাংকুক আর তের বিয়ের বিষয়টা কাছের মানুষ ছাড়া সেরকম কেউ জানেন না বললেই চলে। তাই তো এই 4 বছরে অগণিত বিবাহের প্রস্তাব এসেছে তের জন্য। বউ শব্দটি শুনে তে কেঁপে উঠল। সংগোপনে সৃষ্টি হলো ঝড় বাতাস। চোখ তুলে জাংকুকের দিকে তাকালো, কিন্তু লোকটার ভাব ভঙ্গিমা স্পষ্ট হলো না। অবশেষে খাওয়া দাওয়া শেষে জাংকুক তের দিকে একটা ঔষধ দিয়ে বলল সেটা খেয়ে নিতে। ওষুধ খাওয়ার পরেই ইউনোর কাছ থেকে বিদায় নিয়ে তারা বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টিকর্তার রচিত সবচেয়ে সুন্দর সম্পর্ক। এই সম্পর্কে মিশ্রিত আছে আবেগ, বিশ্বাস, সম্মান, রাগ, অভিমান, অনুরাগ, স্নেহ আর অগাধ ভালোবাসা। এক অদৃশ্য সুতোর সাথে বেঁধে যায় দুটি
দুটি মন একে অপরের পরিপূরক হয়ে ওঠে। অচেনা দুই মানব মানবী কবুল বলার সাথে সাথেই একে অন্যের প্রতি তৈরি হয় নাম না জানা টান অনুভব। শীতল স্রোতের মধ্যে ভাসতে থাকে দুই হৃদয়, মন দেহ মিলে হাতে হাত রেখে তারা পাড়ি জমা জীবন মৃত্যুর মিলিত স্থানের দিকে। তে আর জাঙ্কুকের সম্পর্কের মোড় কোন দিকে নেবে তা এখনো ধাঁধা হয়ে রয়েছে। দুইজন যতই দূরত্ব বজায় রাখতে চায়, প্রকৃতি যেন তাদের আরো বেশি কাছাকাছি নিয়ে আসে। ভিজে চুল পিঠ মেলে দিয়ে মাথায় ওড়না চাপালো। ততপর ডাইনিং রুমে এসে হাজির হলো তে। পায়ের ব্যথা আগের তুলনায় অনেক ভালো, বেশি হাঁটলে ব্যথা বাড়বে, তাই আজ কলেজ থেকে অবসর নিয়েছে সে। আজ সারাদিন প্রায় রুমেই কাটিয়েছে। মিশি আর ফিনের সাথে মেতে ছিল সর্বক্ষণ। ফোনে ঘন্টা খানেক কথা হয়েছে জিমিনের সাথে। কাল তাদের বাড়ি ফিরতে প্রায় বিকেল পেরিয়ে গিয়েছিল। বাড়ি এসে তাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। উপরন্তু সবাই খুশি হয়েছে তাদের একসাথে দেখে। বিষাদ মেঘ উবে যাচ্ছে বলে ধারণা করছে সবাই। এই ধারণা নিয়েই মিসেস জিন আর জিসু তের মাথা খেয়ে ফেলছে। কেমন ঘুরলি, কেমন কাটালো সারাটা দিন, আরো কত কি। তে সহজে মিথ্যে বলতে পারে না। মিথ্যে বললে সে কেমন তুতলিয়ে যায়। কিন্তু কাল নিজের আন্টিমা আর নিজের মাকে খুবই সুন্দর করে মিথ্যের গল্প শোনালো। না চাইতেও জাঙ্কুকের কথা সে মানলো। সে বলেনি তার ব্যথার কথা, সে চায়নি অযথা সবাই চিন্তা করুক তাকে নিয়ে। কিন্তু তের এই ছোট্ট মিথ্যার পেছনে পরিবারের সবার মনের মধ্যে তৈরি হয়েছে অশেষ আশা। সম্পর্কের উন্নতি হচ্ছে, ক্লেশ কমছে, ভালোবাসাও বাড়বে। দুপুরে সবাই একসাথে খাবে। ইতিমধ্যে ডাইনিং টেবিলের চেয়ার দখল করেছে দাদু, আরেম আর আলেয়া। তে চেয়ার টেনে বসতে নিলে তার আগেই দাদু বলে ওঠে, তে যাও তো মামুনি, জাঙ্কুক আর সুগাকে ডেকে আনো তো, তারপর একসাথে খাবো। তে ক্লেশে পড়ে গেল। দাদুর মুখের ওপর না বলার সাহস কারো নেই বললেই চলে। কিন্তু তার প্রতিজ্ঞা, সেটা কোনোভাবেই ধুলোয় মিশিয়ে দিতে পারবে না সে। ফন্দি আটলো, দরজায় টোকা দিয়ে বাহির থেকে ডেকে চলে আসবে, কিন্তু রুমে পা দেবে না, কোনোভাবেই না। 2-3 বার টোকা দেওয়ার পর দরজা আপনা আপনি খুলে গেল। দরজা খুলে বাহির থেকেই চোখ বোলালো রুমের ভেতরে। চোখ গেল ব্যালকনির দিকে। সুগা ভাইয়াকে পুরো দেখা যাচ্ছে। পাশে অবস্থিত জাঙ্কুকের অবয়ব বোঝা যাচ্ছে শুধুমাত্র। তে এবার দরজায় জোরে দুবার থাবা বসালো। জোর গলায় বলল, সুগা ভাইয়া, দাদু আপনাদের ডাকছে, নিচে আসুন তাড়াতাড়ি। তের আওয়াজ পেয়ে সুগা উকি দিল। বিস্তার হেসে জাঙ্কুকের শার্ট ধরে টান দিল। জাঙ্কুক হাতে থাকা সিগারেট শেষ করে সুগার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেললো। ছেলেটা কেমন মিচকি মিচকি হাসছে। এই হাসির কারণ জাঙ্কুকের উপলব্ধি হচ্ছে না। জাঙ্কুক থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে বারান্দা দিয়ে, কিন্তু মেয়েটা তাকে দেখতে পাচ্ছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছে মেয়েটা, মাথায় ওড়না চাপানো সুন্দর করে। ভিজে কিছু অবাধ্য চুল মুখের সামনে এসে পড়ছে। গোল গোল চোখে তাকিয়ে আছে সে বারান্দার দিকে। মেয়েটাকে দেখলেই আজকাল কেমন যেন বিব্রত বোধ হয়। সেই জন্মকাল থেকে মেয়েটাকে দেখে আসছে সে। ছোটবেলায় কোলে নিয়ে কতই না ঘুরেছে মেয়েটাকে নিয়ে, কিন্তু এখন তার দিকে তাকালেই এমন অদ্ভুত অনুভূতি হওয়ার কোনো মানেই হয় না। চোখ ফেরালো জাঙ্কুক। সুগা তের সামনে এসে সমস্ত দাঁত বের করে বলল, আমি যাই, তুমি ওর সাথে আসো কেমন। তে থ মেরে রইল। ইতিমধ্যে পিছে পিছে জাঙ্কুকও বেরিয়ে এলো। তের দিকে না তাকিয়ে হাঁটা শুরু করলো। গম্ভীর গলায় জিজ্ঞাসা করলো, পায়ে ব্যথা আছে? না মানে অল্প। খাওয়া দাওয়ার মাঝে দাদু সুগাকে জিজ্ঞাসা করলো, চিরকুমার থাকার ইচ্ছা আছে নাকি? বিয়ের বয়স তো পেরিয়ে যাচ্ছে, বিয়েটা করে নাও এবার। আমার কাছে কটা মেয়ের নাম্বার আছে, সবাই সুন্দরী, উচ্চশিক্ষিত, মানাবে তোমার সাথে, কি বলো? টেবিলে বসে থাকা প্রত্যেকটা মানুষের ঠোঁটে হাসির রেখা। সুগার খাবার গলায় আটকে পড়েছে। বেচারার অবস্থা শোচনীয়। নার্ভাস হাসি দিয়ে দাদুর দিকে তাকিয়ে বলল, আসলে এখনো বিয়ে নিয়ে কিছু ভাবিনি দাদু। তা আর কখন ভাববে? মাথার চুল পাকন ধরলে তারপর। আমাদের
জাংকুককে দেখো, সময় মতো বিয়ে দিয়েছি, এতদিন ছিল না তাই বাচ্চার বাবা হতে পারেনি, এবার নিশ্চয়ই হয়ে যাবে। আর তুমি ওর বন্ধু হয়ে এখনো অবিবাহিত। তের কাশি উঠে গেল দাদুর কথা শুনে, গাল লাল হয়ে গেছে তার, যিশুর দিকে তাকাতেও লজ্জা করছে। জাংকুক চোয়াল শক্ত করে চেপে ধরে বসে রইল, রাগে অগ্নিশর্মা হয়ে উঠেছে সে। সুগা গুগলি চোখে তাকিয়ে রইল জাংকুকের পানে, বুঝেছে বন্ধুর অবস্থা চরম লেভেল পার করেছে। আরেম ছেলের দিকে তাকিয়ে দেখলো, মুখশ্রী হাব ভাব দেখে আরেমের বুঝতে বাকি রইল না ছেলের মনে এখন কি চলছে। রেগে আছে তবে প্রকাশ করতে পারছে না। তারপর জেহবের দিকে মুখ তুলে বলল, আব্বু থাক না এইসব, এখনই এগুলো নিয়ে ভাবার সময় নয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলো। খাওয়া শেষ করে তে চেয়ার থেকে উঠে যাবে তার আগেই জেহব বলল, তে তোমার কাপড় আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেবে। কেন দাদু? অবাক হয়ে প্রশ্ন করলো তে। কারণ আজ থেকে তুমি জাংকুকের রুমে শিফট হবে। স্কলারশিপ পেয়েছে জাংকুক। ব্রাইট স্টুডেন্ট হওয়ার কারণে বিদেশ গিয়ে উচ্চশিক্ষা লাভ করে দক্ষ হার্ট সার্জন হয়ে ওঠার অবসর পাচ্ছে সে। এই যেন এক সুবর্ণ সুযোগ। বাল্যকাল থেকেই তার স্বপ্ন সে ডক্টর হবে, চিকিৎসা করবে, অসুস্থ মানুষদের নিজের দক্ষতা দ্বারা সুস্থ করে তুলবে। বলা চলে এই স্বপ্ন তার মায়ের, তার মৃত মাতৃত্বের বায়না। সাদা এপ্রন গায়ে জড়ানো জাংকুককে নিজ চক্ষুদ্বয়ের সামনে দেখতে চেয়েছিলেন তিনি, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু ভেবে রেখেছিলেন। 8 বছর বয়সী জাংকুককে রেখেই তাকে পাড়ি জমাতে হয়েছিল না ফেরার দেশে। এই সুযোগ জাংকুক কোনোভাবেই হাতছাড়া করবে না, কোনো মূল্যে না। বাড়ির সকলে এই বিষয়ে ভীষণ খুশি। মিস্টার নামজুন ছেলের মধ্যে এবং পাশে সর্বদা প্রস্তুত ছিলেন। ছেলে তার দক্ষতাপূর্ণ, বুঝদার, ছেলের প্রতি রয়েছে তার একগাদ ভালোবাসা। বাড়িতে ছেয়ে গেছে খুশির আমেজ, বিরাজ করছে আনন্দ। যে হোক নাতির খুশিতে আত্মহারা হলেন, হাত তুলে উন্নতি কামনা করলেন তার প্রাণপ্রিয় নাতির জন্য। কিন্তু সাথেই তার মনের মধ্যে বয়ে চলেছে এক ঝড়। চাপা উত্তেজনায় ভারী হয়েছে মাথা। নাতি তার সুদর্শন যুবক, আদর্শ ব্যক্তিত্বের অধিকারী, দক্ষতায় পরিপূর্ণ, কিন্তু হৃদয় সেটা তো বেসামাল। তার প্রাপ্তবয়সী যুবক নাতিটার বেসামাল হৃদয় যদি পিছলে পড়ে কোনো বিদেশি রমণীর মোহে, যদি আটকা পড়ে যায় সাদা চামড়ায় মোড়ানো কোনো এক তরুণীর প্রতি, এই ভাবনা চিন্তার মধ্যে অসম্ভবের চিহ্ন খুঁজে পাচ্ছে না যে হোক। যুবক বয়সে হৃদয় কতটা পিচ্ছিল হয় সেটার সম্বন্ধে ভালোই জ্ঞান রাখেন তিনি। যদিও জাংকুক এই ধরনের ছেলে নয়, তারপরেও ভয় তো থাকেই। তার বংশের প্রথম বংশধর, বংশের বাতি জাংকুক। তাকে নিয়ে কোনো ধরনের উপেক্ষা তিনি কোনো সময় বরদাস্ত করেননি। এত বছর ধরে প্রতিষ্ঠিত করা তার মান সম্মানের পাহাড় তিনি কোনোভাবেই ভেঙে চুরে গড়িয়ে দিতে পারেন না। তার বংশমর্যাদা কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না, অসম্মান হতে দেবেন না তার সম্মানকে। এইসব ভয়ঙ্কর ধরনের ধারণার মাধ্যমে জেহব নিলেন এক কঠিন সিদ্ধান্ত। তার সিদ্ধান্ত অটল অনর। তার সিদ্ধান্তকে শীর্ষে স্থান দিয়ে ডাক করলেন মিস্টার নামজুনকে। বাবার ডাকে সাড়া দিয়ে হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন তার রুমে। জেহব ছেলের দিকে এক পলক তাকিয়ে রেলিং চেয়ারে নিজের আসন গ্রহণ করলেন। নামজুনকে ইশারা করলেন তার সামনে বসতে। বাবার গম্ভীর ভাব উপেক্ষা করতে পারলেন না নামজুন। ভ্রু কুঁচকালেন, ভাবলেন, তারপর আসন গ্রহণ করলেন। কিছু বলবে আব্বা? বিশেষ কোনো কথা আছে? অত্যাধিক নম্রতার সাথে কথাটা বলে উঠলেন নামজুন। তারা দুই ভাই বাবার মুখমণ্ডল দেখে কিভাবে যেন বুঝে যায় তার বাবা এখন কেমন মেজাজে আছে। জেহব কিছু মুহূর্ত চুপ থেকে বললেন, আচ্ছা নামজুন, আমার সিদ্ধান্ত কি কোনোদিন তোমাদের জীবনে খারাপ প্রভাব ফেলেছে? হতভম্ব হলো, বিমূঢ় হলো নামজুন। বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়লেন তিনি। হুট করে বাবার এমন কথা শুনে কিছুটা অবাক হলেন। নম্র শান্ত কণ্ঠে বললেন, না আব্বা, এমনটা কোনোদিনই হয়নি। তোমার সিদ্ধান্ত সবসময় সঠিক হয়েছে, এতে আমরা দুই ভাই কেউ কোনোদিন নাকচ করতে পারবো না। সন্তুষ্ট প্রভাবিত হলেন ছেলের কথা শুনে। তিনি হয়তো এরকমই উত্তর আশা করেছিলেন। তার দুই ছেলেই আদর্শবাদী, বয়স বেড়েছে, তারাও ছেলে মেয়ের বাবা হয়েছে। কিন্তু জেহবের কথা কোনোদিনও নায়ের কাতারে ফেলেননি। রুদ্ধ দীর্ঘশ্বাস ছাড়লেন, এরশাদ করলেন, আমার দুই ছেলে দুই রত্ন, আর তাদের দুই ছেলে আমার দুই কাঁধ। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা অবশ্য জাংকুকের উদ্দেশ্যে। শুনলাম তার বিদেশে যাওয়ার বিমানের টিকিট নাকি কালকের। আমি আমার দাদু ভাইকে নিয়ে গর্বিত। 26 বছর বয়সী একটা প্রাপ্তবয়স্ক পুরুষ আমার দাদু ভাই। সাথে দিনকাল খুব একটা ভালো নয়। দুনিয়া দেখেছি আমি, মাথার চুল তো আর এমনি এমনি পাকিনি। কেমন সিদ্ধান্ত আব্বা? তে মামুনির সাথে জাংকুকের বিয়ে।
আশা করি আমার এই সিদ্ধান্তে তোমার অমত হবে না। আমি কিছু ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি চাই দাদু ভাই বিয়েটা সেরে তারপর বিদেশ যাক। একটা পিছু টান কারো অপেক্ষা যেন আমার দাদু ভাইকে দেশমুখী করে রাখে। বাবার কথা শুনে নামজুন চমকিত হলেন। বাবার নেওয়া এরকম হঠাৎ সিদ্ধান্ত তাকে অবাকের চরম পর্যায়ে নিয়ে গেল। কিয়ৎক্ষণের জন্য জাঙ্কুকের মুখশ্রী চোখের সামনে ভেসে উঠল তার। ছেলে তার গুরু গম্ভীর, অল্পভাষী। রাগ জেদ যেহেতু তার নাকের ডগায়, তাই নিজের জীবনে কাউকে হস্তক্ষেপ করার সুযোগ দেয়নি কখনো, সেটা যে কেউ হোক না কেন। অবশ্য কারো হস্তক্ষেপের প্রয়োজন হয়নি, কারণ জাঙ্কুক খুবই গোছানো এক ছেলে, গুণ পেয়েছে তার দাদুর মতো। সেই ছেলেটাও নিজের সিদ্ধান্তকে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে। পরিবেশ শান্ত দেখাচ্ছে, যেমনটা ঝড়ের পূর্বে প্রকৃতি দেখায় ঠিক তেমনই। ঠাউর করতে পারল না। বাবার হঠাৎ নেওয়া সিদ্ধান্তর কোনো ভিত্তিযোগ্য কারণ খুঁজে পেল না নামজুন। তিনি জানেন তার বাবা না শব্দটি শোনার অভ্যাস নেই। তার সিদ্ধান্তে সবাই মঞ্জুরি পোষণ করুক, এটাই তিনি সবসময় চান। তার উপর তে মেয়েটার বয়স সবেমাত্র 16। জাঙ্কুকের থেকে হাতে গুনে 10 বছরের ছোট সে। এটা কোনো বিবাহযোগ্য মেয়ের বয়স নয়। তার উপর জাঙ্কুক কখনোই মানবে না এই ফয়সালা। একটা আদর্শ বাবা হিসেবে জাঙ্কুকের না বলার কারণও তিনি জানেন। মিস্টার নামজুন চিন্তিত মুখে বলল, কিন্তু আব্বা, তে এখনো অনেক ছোট। তার উপর জাঙ্কুককে তো তুমি চেনো, ও কখনোই মানবে না। আর ওর উপর চাপানো সিদ্ধান্ত সে কখনোই মেনে নেয়নি। তার চক্ষু প্রমাণ তো তুমি দেখেছ। জিনের করুণ চেহারার আরশি আমার তের মায়াবী মুখশ্রী হোক, সেটা আমি চাই না। যে হোপের কণ্ঠ এবার দৃঢ় হলো। তোমার মা যখন আমায় বিয়ে করে তখন তার বয়স ছিল মাত্র 14। তাই বয়সের কথা মাটি চাপা দাও। আর দাদু ভাইকে আমি দেখে নেব। দাদু ভাই ঘর ছাড়ার আগেই বিবাহ সম্পন্ন করব। যিশুকে আমার সিদ্ধান্ত জানিয়ে দাও। সে দ্বিমত পোষণ করবে না, আমার বিশ্বাস। মুখমণ্ডলে রাগের ছাপ স্পষ্ট। শুভ্র রাঙা চেহারায় আমাবস্যার প্রলেপ, চোখ রক্তবর্ণ। এক লৌহ মানবে পরিণত হয়েছে জাঙ্কুক। 2 হাত মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত, ক্রুদ্ধ দৃষ্টি সীমাবদ্ধ কার্নিশে ভাঙা কাচের দিকে। একটু আগে কাচের টি টেবিলটায় সজোরে লাথি মেরে ভেঙে ফেলেছে সে। রাগে থরথর করে কাঁপছে। রুমটায় যেন এক ঘূর্ণিঝড় বয়ে গেছে কিছুক্ষণ আগে। নামজুন দরজার কাছে দাঁড়িয়ে ছেলের সেই দৃশ্য দেখে চলেছে অনিমেষ দৃষ্টিতে। এটাই তো হওয়ার ছিল। যে হোপের সিদ্ধান্তে জাঙ্কুক অমত জানানোর পর তাকে জোর করা উচিত হয়নি, তাই তো এই রাগ। যে হোপ বেশ শান্ত। নাতির রাগে সে তার সিদ্ধান্ত বিন্দুমাত্র পরিবর্তন করবে না। নাতি যদি তার জেদি হয়, তাহলে সে সেই স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার। জাঙ্কুকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আবারও একই কথা জিজ্ঞাসা করলেন, তার মানে তুমি তেকে বিয়ে করবে না, তাই তো? জাঙ্কুক জবাব দেওয়ারও কোনো প্রয়োজন মনে করলো না। নামজুন ছেলের মনোভাব বুঝতে পেরে রুমের মধ্যে প্রবেশ করলেন আর শান্ত স্বরে বললেন, থাক না আব্বা, এই বিয়ের কথা আমরা জাঙ্কুক ফিরে আসার পরেও তো করতে পারি। এখন কি দরকার এসবের? তোমার সিদ্ধান্তে অমত জানাচ্ছি না, শুধু সময় পরিবর্তন করতে বলছি। যে হোপ এবার কিছুটা রোষপূর্ণ হলেন। ছেলের কথায় বেজায় অসন্তুষ্টি পোষণ করলেন। নামজুনের দিকে ভরাট একজোড়া দৃষ্টি নিক্ষেপ করে বলল, বিশাল সম্পত্তির মালিকানা থেকে যদি নিজের ছেলের নাম কাটাতে না চাও, তাহলে তাকে বিয়েতে সম্মতি জানাতে বলো নামজুন। কিং কর্তব্য বিমূঢ় হলো জাঙ্কুক। কপালে ভাঁজ পড়ল। চরম উত্তেজনায় হাতের মুঠো শক্ত হলো। চোয়াল দৃঢ়তায় পরিপূর্ণ হলো। প্রলয় ঘটিয়ে ফেলার মতো চোখের অবস্থা কাহিল বিবশ হয়ে উঠল। যে হোপের কথা জাঙ্কুকের জন্য কাটা ঘায়ে নুনের ছিটের মতো হয়ে গেল। কোনো উপায় না পেয়ে তার দাদু কিনা তাকে সম্পত্তি হারানোর হুমকি দিচ্ছে। ওই সম্পত্তি, যে সম্পত্তির উপর জাঙ্কুকের কোনো কালেই কোনো ধরনের নজর ছিল না। মেডিকেলে চান্স পাওয়ার পর থেকে সে ছোটখাটো একটা চাকরি খোঁজে। তারপর নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে শুরু করে। বাবার টাকার দিকে ঘুরেও পর্যন্ত তাকায়নি যে ছেলে, তাকে কিনা সম্পত্তির হুমকি। এটা নিখুঁতই হাস্যকর। রাগে ফুঁসতে আরম্ভ করলো জাঙ্কুক। নিজেকে ঠিক রাখা অসম্ভব হয়ে পড়ছে তার জন্য। তারপরেও একটা জোরে রুদ্ধশ্বাস ছাড়লো। দাদু, বাবা, চাচার উপরে উচ্চস্বরে কথা বলার মতো বেয়াদবি জাঙ্কুক কোনোদিনই করেনি, আজও করতে পারলো না। দমন করে নিল নিজের রাগ। দাঁতে দাঁত পিষে কোনো রকম বলল, আপনার বাবাকে বলে দিন তার বিশাল সম্পত্তির উপর আমার কোনোদিনই কোনো ধরনের দৃষ্টি ছিল না। সেটা আমার সাথে সাথে আপনারা সবাই জানেন। লাগবে না আপনাদের সেই নিখোঁজ বিশাল সম্পত্তি। ঠেলে দিলাম আপনাদের দিকে। কথাটা নামজুনের দিকে তাকিয়ে
কে কোনো রকম বলে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল জাঙ্কুক। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে যাচ্ছে। রাগের মাথায় অত্যাধিক জেদের বসে ঘরের বড় ছেলে এইভাবে বেরিয়ে যাওয়া সবার মনে একটা ঝড় তুলল। নামজুনকে কোনোদিনও বউ মায়ের মধ্যে দ্বন্দ্বের শিকার হতে হয়নি। তারা দুজনে ছিল অত্যন্ত বুঝদার, কিন্তু আজ ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে নামজুনকে শিকার হতে হলো নিজের বাবা আর নিজের ছেলের মধ্যকার দ্বন্দ্বের মধ্য দিয়ে। অগণিত ফোন করা হলো জাঙ্কুককে। আশেপাশে জানাশোনা সমস্ত বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করা হলো জাঙ্কুকের সম্পর্কে। কেউ কোনো খবর দিতে পারলো না। গাড়ি নিয়ে সে যে বেরিয়েছে এখনো পর্যন্ত ঘরে ঢুকেনি সে। রাত পেরোলো, সকাল আসলো, জাঙ্কুকের খোঁজ পাওয়া গেল না। আজকে তার বিদেশ যাওয়ার দিন। রাত 11:10 তার ফ্লাইট। বাড়ির প্রত্যেকটা মানুষের ললাটে পড়লো চিন্তার ভাঁজ। আর তার উপর ঘটে গেল আরেক ঘটনা। একটা দিন পার হলো, সন্ধ্যা প্রায় 6:45-এর কাছাকাছি জাঙ্কুক বাড়ি ফিরলো। বিধ্বস্ত চেহারা, উস্কো খুস্কো চুল, মলিন মুখশ্রী নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেই চোখের সামনে পড়লো এক অপ্রত্যাশিত ঘটনা। হাতে স্যালাইন লাগানো অবস্থায় সোফায় বসে রয়েছে জেহব। অসুস্থ মুখখানা দেখে বোঝা যাচ্ছে তার শরীর খুব একটা ভালো নয়। তার আশেপাশে বসে রয়েছে বাড়ির সকলে। দূরে দাঁড়িয়ে থাকা জাঙ্কুকের উপর সবার দৃষ্টি এসে পড়ল। নামজুন কোনো রকম সোফা থেকে উঠে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ালেন। হুট করে ছেলের দুহাত নিজের হাতের দুমুঠোয় নিয়ে নিলেন আর অত্যন্ত করুণ স্বরে বললেন, জাঙ্কুক, আমি জানি না আমার কিছু হলে তোমার খারাপ লাগবে কি লাগবে না, কিন্তু বিশ্বাস করো, আমার আব্বার যদি কিছু হয়ে যায় আমি একদমই ঠিক থাকতে পারবো না। তুমি বেরিয়ে যাবার পর থেকে আব্বার শরীর ভালো ঠিক ছিল না। কাল থেকে আজ সন্ধ্যা পর্যন্ত তোমার কথা জিজ্ঞাসা করতে করতে হাঁপিয়ে উঠেছিল। তারপর আজ সন্ধ্যায় কিছু ভাঙার শব্দে সবাই ছুটে যায় তার রুমে। গিয়ে দেখি কাচের গ্লাসটা মেঝেতে পড়ে আছে আর আব্বা বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। হাসপাতালে নিয়ে যাই দ্রুত। ডক্টর বলেছে আব্বাকে কোনো ধরনের স্ট্রেস চিন্তার মধ্যে রাখতে না, না হলে পরে বড় ধরনের সমস্যা হতে পারে। তুমি তো একজন ডাক্তার, বড় ধরনের সমস্যা মানে নিশ্চয়ই বুঝতে পারছো। আমার একটা অনুরোধ রাখো জাঙ্কুক, বাবা হিসেবে এইটুকুনি চাওয়া আমার জন্য পাপ নয়। তুমি আমার আব্বার কথাটাকে মেনে নাও, তার সিদ্ধান্তে হ্যাঁ জানাও, এটা তোমার কাছে আমার চাওয়া। বাড়ির সকলেই দেখছে এক করুণ দৃশ্য। মিসেস জিন কেঁদে দিল এই দৃশ্য দেখে। এইদিকে যার জন্য 3 বাপ বেটার মধ্যে তৈরি হয়েছে এই অসামান্য দ্বন্দ্ব, সে নিজের রুমে আরামে ঘুমাচ্ছে। 16 বছর কিশোরীকে কিছুই জানানো হয়নি। যিশু নির্দ্বিধায় এই বিবাহ সম্পর্কে মেনে নিলেও মেয়েকে এখনো পর্যন্ত কিছুই বলেনি। তে সেই যে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছে এখনো ওঠেনি। এইদিকে তার জন্য ঘটে গেল এক গল্পের মতো ঘটনা। জাঙ্কুকের পাশে বসানো হলো তেকে, গায়ে জড়ানো মেরুন রঙের শাড়ি, যার আঁচল মাথায় ঘোমটার মতো দেওয়া। তার মাম্মা রুমে ঢুকেই তাকে এক প্রকার টেনে তুললো ঘুম থেকে আর নিজেই তৈরি করতে লাগলো তেকে। কোনো রকম শাড়ি পরিয়ে নিচে নিয়ে আসলো আর বসিয়ে দিল জাঙ্কুক ভাইয়ের পাশে। ঘুম এখনো চোখ ছাড়েনি, মাঝে মধ্যেই হাই তুলছে ছোট্ট তে। তে আশেপাশে চোখ বুলালো, দেখতে পেল তার আপনজনেরা তাদের ঘিরে বসে রয়েছে। তাদের সামনাসামনি বসে রয়েছে এক দাড়িওয়ালা লোক, কি যেন কথা বলছে জেহপের সাথে। কিছুক্ষণের মধ্যে আরো 2 জন ব্যক্তি যোগদান দিয়েছে এই মাহফিলে, সুগা আর ইয়োনো। এই সমস্ত কিছু দেখে একরকম বোকা বনে দাঁড়িয়ে আছে তারা। তারা তো এসেছিল তাদের প্রিয় বন্ধু জাঙ্কুককে সি অফ করতে, কিন্তু এখানে হচ্ছেটা কি? এদিকে আলেয়া বিরক্তি লোক নিয়ে তাকিয়ে আছে রণবীরের দিকে। ছেলেটা মাঝে মধ্যেই মেয়েটার ছোট্ট বেনি ধরে টানাটানি করছে। তে একবার মুখে হাত দিয়ে ফিক করে হাসলো। এদের দেখলেই তার টম এন্ড জেরির কথা মনে পড়ে। তে আরেকবার আর চোখে তাকালো নিজের পাশে বসে থাকা জাঙ্কুকের দিকে। গম্ভীর চেহারা, ভাবলেশহীন মনোভাব, চোখ রয়েছে মেঝের দিকে, আশেপাশের খেয়াল নেই, যেন সে কোনো অচেনা মানুষের ভিড়ে বসে রয়েছে। তে একটা শুকনো ডোক গিলল, চঞ্চলতা হারিয়ে গেল। সে যে ভয় পায় এই লোকটাকে, কেমন যেন গম্ভীর, কথা বলে কম, আর তাকে ধমক দেয় বেশি। কিছুক্ষণ যেতে না যেতেই বিয়ে পড়ানো শুরু হলো। তেকে কবুল বলতে বললে সে একবার যিশুর দিকে তাকালো। মায়ের চোখের ইশারা পেয়ে দ্বিধা ছাড়াই কবুল বলে দিল। এইদিকে জাঙ্কুককে কবুল বলতে বললে সে গম্ভীর স্বরে কবুল বলা মাত্রই সোফা থেকে উঠে হন হন করে নিজের রুমে চলে গেল। কিছু মুহূর্তের মধ্যেই নিজের লাগেজ নিয়ে বেরিয়ে এলো, কারো দিকে তাকালো না পর্যন্ত। এই যে ছেলেটা অভিমান করে চলে যাচ্ছে, 4 বছর দর্শন মিলবে না তার। নামজুন একটা দীর্ঘশ্বাস ফেললো, হাত উঠিয়ে দোয়া চাইলো নিজের ছেলের জন্য। যে হোক মনে মনে বলল, আলহামদুলিল্লাহ।